এদিকে সব ঠিকঠাক তো? ওকে। হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আহ, আশা করছি ভালোই আছো। আহ, বলছি ভালো আছো, ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারছি যে তোমরা কম বেশি সবাই টেনশন করছো। আর সত্যি কথা বলতে টেনশন করবা, এটাই স্বাভাবিক। কেননা পরীক্ষা তো একেবারে গায়ের উপরে চলে আসছে, একেবারে দেখতে দেখতে পরীক্ষা। আহ, মানে বলা যায় যে সকালে ঘুম থেকে উঠলে পরীক্ষা, এমন একটা অবস্থা। তো দেখো ভাই, টেনশন করার কিছুই নাই। এই জন্যই বললাম কথাটা, যে তুমি হয়তো ভাবছো যে ভাইয়া, আমি পড়েছি, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে কি আসবে না, বা আমি যতটুকু পড়েছি এটাই হবে কি হবে না। তো সত্যি কথা বলতে এই টেনশনটা না সবাই করছে। তুমি হয়তো ভাবতে পারো যে তুমি একা মনে হয় টেনশন করছো, কিন্তু বিশ্বাস করো, যারা পড়াশোনা করে তারা একটু হলেও টেনশন করে। আর যারা পড়াশোনা করে না, বা যেভাবে পড়ার কথা সেভাবে পড়ে না, ওদের দেখবা যে আসলে অত টেনশন হয়। তো এই যে আজকের ক্লাসের শুরুতে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যে যেখান থেকেই ক্লাসটা করছো না কেন, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আহ, কে কতটা পড়ছে, কে কয় ঘন্টা পড়ছে, কে কতটা পড়েছে, এই তুলনায় যাওয়ার আর সময় নেই। বুঝতে পেরেছো? এখন কাজ হচ্ছে একেবারে শেষ পর্যায়ে এসে তুমি যেটুকু পড়েছো, তুমি মনে করো তোমার পড়াটা হয়েছে সবচেয়ে ভালো পড়া, এবং এই পড়াটা থেকেই পরীক্ষায় কম বেশি সকল প্রশ্ন আসবে। তোমার কাজ হচ্ছে এটা পরীক্ষার হলে যে খুব ভালোভাবে লিখে আসা, খুব ভালোভাবে পারফর্ম করে আসা। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? তো যাই হোক, তোমাদের সামনে আজকে হাজির হয়েছি সুপার সাজেশন নামক ক্লাস নিয়ে। আসলে এই নামের মধ্যেই কিন্তু এমন কিছু লুকানো রয়েছে যে আজকের ক্লাসে মনে হয় ভাইয়া যা পড়াবে সব মনে হয় পরীক্ষায় চলে আসবে, ঠিক এরকম আহ, একটা গন্ধ কিন্তু নামের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলি, আজকে আমি কিছু নির্দেশনামূলক কথা বলবো, যে পরীক্ষায় আসলে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, কিভাবে লিখলে অন্য অনেকের থেকে এগিয়ে থাকা যায়, আমি এইগুলো নিয়ে কথা বলবো। কেননা তোমরা যারা শিক্ষতে ক্লাস করেছো, তোমরা জানো যে ক্লাসে এই বিভিন্ন ধরনের টেকনিক নিয়ে, এটা সেটা নিয়ে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় কথা বলেছি। আর যারা শিক্ষতে ক্লাস করোনি, সমস্যা নেই, তোমরা তোমাদের মতো করে কিন্তু পড়াশোনা গুছায় ফেলেছো সব। সো নিজের ওপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাও, পরীক্ষা ভালোভাবে শুরু করো। তো যাই হোক, যেহেতু সুপার সাজেশন ক্লাস, এই ক্লাসে কিছু বিষয় তো সাজেশন দিবই, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই কিছুক্ষণের ক্লাস থেকে যেন তুমি একেবারে পরীক্ষার হলে যাওয়ার আগে, আহ, এই পরীক্ষাটা বিশেষ করে বাংলা পরীক্ষা যেহেতু সবার শুরুতে, বাংলা পরীক্ষায় কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যেতে পারে, আহ, কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করলে অন্য অনেকের থেকে এগিয়ে থাকা যায়, আমরা আজকের ক্লাসে মূলত সেটা নিয়ে কথা বলবো। তো শুরুতে যে কথাটা বলবো, তোমরা যারা এই মুহূর্তে অ্যাপে ক্লাস করছো খুবই ভালো কথা। অ্যাপ তো আর শেয়ার করে কিছু নাই, কিন্তু যারা এই মুহূর্তে ক্লাসটা ফেসবুকে আছো একেবারে সরাসরি লাইভে, তোমাদের উচিত হবে এই ক্লাসটা সবার মাঝে একটু শেয়ার করা। এবং ইউটিউবে যারা আমার কথা এই মুহূর্তে শুনছো, তোমরাও চেষ্টা করবে বিষয়টা একটু সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য। কেননা আসলে আমরা সবাই মিলে একটা ভালো কাজ করতে যাচ্ছি, যে পরীক্ষার আগে আহ, অন্তত বাংলা নিয়ে যেন আর কোনো প্রকার সমস্যা না থাকে, সেরকম একটা মেন্টালিটি নিয়েই আজকে কিন্তু আমরা ক্লাসটা করছি। তো ভালো কাজ আসলে সবার সাথে শেয়ার করে দিতে হয়, সবাইকে নিয়েই ভালো কাজ করতে হয়, তাহলে সেই কাজের আউটপুট অনেক 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 ভালো আসে। তো চলো তাহলে, আর বেশি কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে শুরু করছি আজকের সুপার সাজেশন ক্লাস। তো প্রথম কথা হচ্ছে, আমার তো নতুন করে তোমাদেরকে বলার কিছু নাই। আহ, বাংলা প্রথম পত্রের মান বন্টন এবং বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন নিয়ে, তারপরও আমি খুবই সংক্ষিপ্ত আকারে একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখো, একটা বড় সমস্যা হচ্ছে যে সারা বছর ছেলেমেয়েরা বাংলা কিন্তু আসলে পড়ার সময় পায় না। এবং তুমি খেয়াল করে দেখেছো, যে কোনো পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, এই পরীক্ষাটা কিন্তু শুরু হয় বাংলা পরীক্ষা দিয়ে। তো এর ফলে যেটা হয়, বাংলায় আমি ধরে নিলাম এমসিকিউ না হয় কোনো না কোনোভাবে দাগিয়ে আসলাম, কিন্তু বাংলায় তো সিকিউ রয়েছে, বা সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই সৃজনশীল প্রশ্ন লিখতে যে ছেলেমেয়েরা কিন্তু বেশ সমস্যায় পড়ে। আমি মোটামুটিভাবে বেশ কিছু ভালো শিক্ষার্থীর সাথে কথা বলতে যেয়ে দেখেছি
যে অনেকে বলে যে ভাইয়া 7টা প্রশ্ন টোটাল, আমি ভাইয়া 4টা 5টা ভালোভাবে লিখে আসতে পেরেছি, আর 2টা 3টা কিন্তু ভালো হয়নি। এই ধরনের কথা প্রায় প্রতি বছর পরীক্ষা শেষে কম বেশি কানে আসে এবং শুনি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো আজকে, সেটা হচ্ছে, সেটা কি বলো তো? তুমি 2টা বা 3টা প্রশ্ন সবচেয়ে ভালোভাবে লিখতে, যে 1টা বা 2টা প্রশ্ন যেন পরীক্ষার হলে মিস না হয়ে যায় বা খারাপ না হয়ে যায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ভাই, সেটা হচ্ছে, আমি কথার খাতিরে ধরে নিচ্ছি যে তুমি শেষের হয়তো একটা প্রশ্ন ভালোভাবে লিখতে পারছো না বা পারোনি, তাতে কিছু যায় আসে না। কিন্তু তোমার কাজ হবে হচ্ছে পরীক্ষার হলে পুরো প্রশ্নটা, অর্থাৎ এই যে বাংলা প্রথম পত্রে যে 7টা সৃজনশীল প্রশ্ন তোমাকে লিখতে হবে, এই 7টা প্রশ্নই ভালো হোক খারাপ হোক, তুমি যেভাবে হোক লিখে আসবা। তুমি লিখে আসলে কি হবে, অন্তত কিছু না লিখলে যে নাম্বার পেতে, অল্প একটু লিখে আসার ফলে 1 নাম্বার 2 নাম্বার বেশি হলেও পাবা। তো এই কথাটা বলার উদ্দেশ্য তাদের জন্য যারা এখনো পর্যন্ত ভাবছো বা ইতোমধ্যে ক্লাস 9 10 বিভিন্ন সময় পরীক্ষা দিয়ে দেখেছো যে তুমি সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারো না, একটা পর্যায়ে যে অনেক তাড়াহুড়া বেঁধে যায় এবং পরীক্ষার হলে যেভাবে লেখার কথা লিখতে পারো না। তোমাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, কি বলবো, যেভাবেই পারো ভালোভাবে লিখে আসবে। আমি কি বোঝাতে পেরেছি? পেরেছি? আমেনা বলছে, রাবেয়া বলছে 5টা সৃজনশীল। বাবা, 5টা সৃজনশীল আমি বর্ণনামূলক সহ 7টা বলেছি। অর্থাৎ সৃজনশীল বলছি 50 আর বর্ণনামূলক 20। তো ঘুরে ফিরে খেয়াল করে দেখো, আগের সিলেবাসে ছিল 10, 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হতো, এখনো সেই 7টাই লিখতে হচ্ছে। জাস্ট একটু নামটা একটু পরিবর্তন করে দিয়েছে। নাম দিয়েছে কি, যে সৃজনশীল প্রশ্ন, আর একটাকে বলছি কি বর্ণনামূলক প্রশ্ন। ঘুরে ফিরে একই কথা আর কি। তো যাই হোক, সাজেশন এখন দু একটা কথা একটু বলি, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র 100 নম্বর তো মোটামুটি 2 ভাগে বিভক্ত। যে বহু নির্বাচনী বা এমসিকিউ হচ্ছে 30 নম্বর। এখন আর এই 30 বাদ দিয়ে বাকি যে 70 নম্বর, সেটা তুমি সৃজনশীল বলো বা বর্ণনামূলক বলো, দুইটা মিলায় বাকিটা হচ্ছে 70 নম্বর। তো এখন আমি একেবারে ফ্রাঙ্কলি একটা কথা বলি, তুমি বাংলা প্রথম পত্রে বাস্তবে কত নাম্বার পেতে যাচ্ছ, এটা কিন্তু অনেকটাই নির্ভর করছে তুমি বাংলা প্রথম পত্রে এমসিকিউ বা বহু নির্বাচনী এই পরীক্ষাটা, বা বহু নির্বাচনী এই যে 30টা প্রশ্ন রয়েছে, এই 30টা প্রশ্ন তুমি কত ভালোভাবে পারফর্ম করতে পারছো এটার উপর। আমি কথার খাতিরে ধরে নিচ্ছি তুমি বাংলা প্রথম পত্রে A+ পাবা, এটা নিয়ে নো কনফিউশন, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কিন্তু কথা হচ্ছে, তুমি 90 পাবে নাকি 85 পাবে নাকি 95 পাবে, এটা কিন্তু সত্যি কথা বলতে এটার মেইন ডিটারমাইনার কিন্তু এই এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। সুতরাং এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, পরীক্ষার হলে যখন তুমি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করবা, খুব ঠান্ডা মাথায় জেনে শুনে বুঝে শুনে উত্তর করবা। পরীক্ষার হলে বিশেষ করে বাংলা প্রথম পত্র পরীক্ষা যেহেতু একেবারে শুরুতে, সাধারণত কি হবে, পরীক্ষার হলে যে তুমি কিছুটা ঘাবড়ায় যেতে পারো, তোমার ব্রেন হয়তো একটু স্লো হয়ে যেতে পারে। এটা শুধু তুমি না, অন্য যে কোনো কারোর ক্ষেত্রেই হবে। তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছুই নাই, বরং তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এমসিকিউ এর ক্ষেত্রে 30টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা যে 20টা থেকে 22টা প্রশ্ন তুমি মোটামুটি একবারে দাগায় যেতে পেরেছো। খুব সুন্দর করে স্মুথলি তুমি 20 থেকে 22টা প্রশ্ন দাগায় ফেলতে পারবো। আর বাকি 5টা 7টা যে প্রশ্ন থাকবে, তোমাকে যে প্রথমবারেই দাগাতে হবে এমন কোনো কথা নেই। তুমি যে 5টা থেকে 7টা প্রশ্ন প্রথমবার পারোনি, তুমি ওই প্রশ্নগুলো যখন উত্তরপত্র দাগাচ্ছ আর প্রশ্নপত্র দেখছো, তোমার যে 5 থেকে 7টা বা 8টা থেকে 10টা যে প্রশ্নগুলো শুরুর দিকে হচ্ছে না, তুমি ওই প্রশ্নগুলো সুন্দর করে মার্কিং করে রেখে চলে যাবা। তুমি দেখবা সেকেন্ড টাইম বা থার্ড টাইম এসে যখন ওই প্রশ্নগুলো যখন দেখবা, তখন কিন্তু তোমার ব্রেন ঠিকই তোমাকে সিগন্যাল দেবে। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের হিউম্যান ব্রেইন
অনেক বিষয় আছে যে প্রথমবার দেখার সাথে সাথে ব্রেন কিন্তু সিগন্যাল দেয় না, কিন্তু একই জিনিস তুমি দেখবা যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম দেখবা, তোমার ব্রেন কিন্তু ঠিকই তোমাকে সিগন্যাল দেবে যে এই প্রশ্নের উত্তর এটা হতে পারে। সো এই কথাটা আমি এই জন্য বলছি, বাংলা প্রথম পত্রের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা মাথায় বুঝে শুনে উত্তর করবা। তুমি যে গদ্যগুলো পড়েছো ওখান থেকেই প্রশ্ন আসবে, যে পদ্যগুলো পড়েছো ওখান থেকে প্রশ্ন আসবে। সাধারণত তোমাদের একটু কঠিন লাগে কবি পরিচিতি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, পরীক্ষা যেদিন হবে অর্থাৎ পরীক্ষার ঠিক আগের রাত্রে অন্তত 1 ঘন্টার সময় তুমি এই কবি পরিচিতি, শব্দার্থ বা যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অথচ তুমি কোনো না কোনো কারণে ভুল করো, এই টপিকগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে খুব মনোযোগ দিয়ে দেখে যাবে। তোমার কাছে মনে হয় যে ভাই আমি শুধু কবি পরিচিতির বা লেখক পরিচিতির যে সাহিত্যকর্ম আছে এটা আমি ভুলে যাই। বিশ্বাস করো, সবাই ভুলে যায়। এখন তুমি হিউজ ইনফরমেশন পড়ছো, এই জন্য না তুমি অনেক কিছু ভুলে যাচ্ছ। কিন্তু ভাই বিশ্বাস করো, পরীক্ষার হলে যে তোমার মাথা কিন্তু পুরোটা সময় ওই 30টা এমসিকিউ এর মধ্যেই আবদ্ধ থাকবে। তো এখন তুমি শত শত ইনফরমেশন পড়ছো বিদায় ব্রেন কিন্তু অনেক সময় হ্যাং হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি যে দেখবা মাত্র 30টা প্রশ্ন তোমার সামনে রেডি করে দেওয়া হয়েছে, তখন দেখবা যে তোমার ব্রেন ঠিকই কাজ করছে। সুতরাং এমসিকিউ নিয়ে টেনশন করে কিছু নেই। আমি মাত্র যে কথাটা বললাম, যা পড়েছ, যেটুকু পড়েছ, জাস্ট এটাই পড়ে যাও তোমার মতো করে। কে কিভাবে পড়ছে বারবার বলছি, এই তুলনায় যায়ও না। ঠিক আছে, গদ্যগুলো পড়ে আরেকবার রিভিশন দাও, কবিতাগুলো পড়ো, কবি পরিচিতি বা শব্দার্থগুলো একটু ভালো করে সুন্দর করে দেখে যাও। দেখবা এমসিকিউর ক্ষেত্রে তুমি 30-এর মধ্যে 30ও পেয়ে যেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এমসিকিউ নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। এরপরে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন এখান থেকে 2-1 বছর আগেও 11টা প্রশ্ন আসতো, ওখান থেকে 7টা প্রশ্ন উত্তর করতে হতো। 7 গুণ 10 70 নম্বর। আর এখন ওই একই কথা, কিন্তু ওই সৃজনশীল ওই 70 নম্বরকে এখন 2টা ভাগে ভাগ করে দিয়েছে। বলছে যে সৃজনশীল 50 আর বর্ণনামূলক 20। তো এখন কথা হচ্ছে ভাই, ঘুরে ফিরে তোমাকে 7টা প্রশ্নই লিখতে হবে। সো এখন তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, সেই কথাটা আমি একটু এখন বলি। সেটা হচ্ছে তোমাকে যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি যা পড়ে যাবা, বিশ্বাস করো ভাই পরীক্ষার হলে তুমি সকল প্রশ্নই কমন পাবা। তোমার যদি আমার এই কথা বিশ্বাস না হয় পরীক্ষার পরে মিলায় নিও যে ভাইয়া এটা বলেছিল, এমনি ভাইয়া বলার তাই বলেছিল। বিশ্বাস করো আমি বলার তাই বলছি না। পরীক্ষার হলে যে তুমি দেখো তুমি কম বেশি সব প্রশ্ন পাবা। সমস্যা কি হবে জানো? সমস্যা হবে যেটা, যেহেতু বাংলা প্রথম পত্র একেবারে প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষায় কি হয়, এমনিতেই তুমি যতই কনফিডেন্ট থাকো না কেন, যতই ভালো প্রিপেয়ার্ড থাকো না কেন, দেখা যাবে যে পরীক্ষার হলে যে বিশেষ করে প্রথম পরীক্ষা তুমি কিন্তু একটু হলেও নার্ভাস হয়ে যাবে। এই নার্ভাসনেসের কারণে কি হয়, আমাদের লেখার যে প্যাটার্ন বা লেখার যে স্পিড এটা অনেকটাই কমে যায় বা স্লো হয়ে যায়। তো এর জন্য যেটা হয় যে আমরা অনেক সময় কি হয় যে সৃজনশীল প্রশ্ন লিখতে যে সাধারণত দেখা যায় সৃজনশীল প্রশ্নে প্রতিটা প্রশ্নের জন্য 20 থেকে 21 মিনিট সময় আমরা পাই, কিন্তু প্রথম প্রশ্নটা লিখতে যে প্রায় আধা ঘন্টা চলে যায়। আর যখনই আধা ঘন্টা চলে যায় তখন ছেলে মেয়ে কেমন যেন একটু ভয় পায়, বাবা রে এখন আমাকে 6টা প্রশ্ন লিখতে হবে, এই সময়ের মধ্যে আমি পারবো কিনা। তো একটা কথা বলছি, আজকের সাজেশন হচ্ছে এটাই, বিশ্বাস করো গত বছর, তার আগের বছর, তার আগের বছর সবারই এরকম প্রথম প্রশ্ন লিখতে যে সময় বেশি চলে গিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু সবাই ভালোভাবে লিখে এসেছিল এবং সবাই প্লাস পেয়েছিল। সবাই মানে যাদের পাওয়ার মতো, যারা ভালোভাবে লিখেছিল তারাই তো পেয়েছিল। সো যেটা আমি বলতে চাচ্ছি ভাইয়া, প্রথম প্রশ্নটা লিখতে যে হয়তো বা কথার খাতিরে ধরে নিচ্ছি 25 থেকে 30 মিনিট লেগে যেতে পারে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। একটু এটা নিয়ে টেনশন করা যাবে না।
তুমি পরবর্তী প্রশ্নগুলোর কাছে যাবে, সময়ের দিকে খেয়াল রাখবে এবং যত দ্রুত পারা যায় সুন্দর করে টু দ্য পয়েন্টে লিখবা। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? এবং মাথায় একটা জিনিস রাখতে হবে যে ভাইয়া একটা কথা বলেছিল যে 5টা প্রশ্ন ভালোভাবে লিখতে যে আমি একটা প্রশ্ন একেবারেই ভালোভাবে লিখতে পারিনি বা অর্ধেক লিখে চলে আসছি, এই কাজটা করা যাবে না। টোটাল 7টা প্রশ্ন লিখতে হবে। আমি প্রথম একটা দুইটা হয়তো বা মনের মাধুরী মিশায় লিখলাম, বাকিগুলো যেন আমি সুন্দর করে একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট মেনটেন করে লিখে আসতে পারি। টোটাল 7টা প্রশ্নের মধ্যে আমি 4টা খুব ভালোভাবে লিখছি, আর 2টা অর্ধেক অর্ধেক লিখলাম, আর একটা লিখতেই পারিনি। ভাই, এর থেকেও না লেখাই ভালো। এই ভালো আসলে ভালো না, বরং তুমি 7টা প্রশ্নই একই স্ট্যান্ডার্ডে লিখে আসো, তাও তুমি অনেক ভালো নাম্বার পাবা। কিন্তু 2টা প্রশ্ন ভালো লিখতে যে বাকি 2টার অর্ধেক লিখে আসলাম, কোনো দরকার নেই। কথাটা শুনতে হয়তো বা একটু খারাপ লাগছে যে ভাইয়া এটা পারবো কি পারবো না, বাট এটাই বাস্তবতা। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তোমরা জানো যে একটা সৃজনশীল প্রশ্ন মূলত 4টা ভাগে বিভক্ত: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। সাধারণত ক নাম্বার প্রশ্নেই জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক কিনা? তো এই জ্ঞানমূলক প্রশ্নের জন্য ভাইয়া তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, যেহেতু জ্ঞানমূলক প্রশ্নে মাত্র 1 নম্বর বরাদ্দ, তোমরা চেষ্টা করবা 1 নম্বর প্রশ্নের জন্য যতটুকু লেখা যায় সেটুকুই লেখার। 1 নম্বর প্রশ্নের জন্য এমন হতে পারে 1 লাইন, এমন হতে পারে একটা ওয়ার্ডও হতে পারে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় একেবারে একটা ওয়ার্ড বা একটা শব্দ না লিখে অন্তত একটা লাইন লেখা উচিত 1 নম্বরের জন্য। যেমন কথার কথা একটা প্রশ্ন এসেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? এখন তুমি এটা লিখতে পারো এভাবে যে কথার কথা 1861 সাল। আবার তুমি এভাবে লিখে আসতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে 25শে বৈশাখ 1268 সালে জন্মগ্রহণ করেন। এখন তুমি একটু নিজের কাছে নিজে চিন্তা করে দেখো, একই প্রশ্ন কিন্তু আমরা উত্তর করেছি, কিন্তু দেখো দুইজনের উত্তরের মধ্যে কিন্তু একটা ছোট পার্থক্য হয়ে গেছে। তো এই জন্য আমি বলছিলাম জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর ঠিক আছে, কিন্তু একেবারে একটা ওয়ার্ড লেখার প্রয়োজন নেই, অন্তত একটা লাইন লিখে এসো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন, এবং যে উদ্দীপক আসুক না কেন, যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, তুমি দেখবে অনুধাবনমূলক প্রশ্ন লিখতে যেয়ে তোমার খুবই ভালো লাগছে। এখন সমস্যা হচ্ছে তোমাদের একটা কমন কোশ্চেন যে ভাইয়া অনুধাবনমূলক প্রশ্ন আসলে কতটা লিখতে হয়? আমি তোমাদেরকে একেবারে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, এই মনে করো পরীক্ষার খাতার একটা পাতা, এই একটা পাতার অর্ধেক পর্যন্ত লিখতে পারো। আবারও বলছি, এক একজন টিচার এক এক কথা বলেছে, এক একজন ভাইয়ার এক এক কথা বলেছে, যে যা পারে বলুক। আমি যেটা বলছি একটু শেষবারের মতো ভাই, এটা একটু মাথায় নাও। আমি তো দিন শেষে তোমাদের ভালো চাই নাকি, এবং আমার পরামর্শটা এই উদ্দেশ্যে দিচ্ছি যাতে করে তুমি 7টা প্রশ্নই ভালোভাবে লিখে আসতে পারো। তো আমি কথাটা এই জন্য বলছি যাতে করে তুমি প্রতিটা সৃজনশীল প্রশ্ন একটু ভালোভাবে লিখে আসতে পারো। তো এখন এই অনুধাবনমূলক প্রশ্নের নাম্বার রয়েছে ভাই 2। তো 2 নম্বরের জন্য একটা পাতার অর্ধেক বা তার থেকে কম লেখাই যথেষ্ট। হ্যাঁ, আমি জানি তুমি চাইলে 1 পাতা, 1.5 পাতা, 2 পাতাও লিখতে পারবা, কিন্তু ভাই আমার কথা হচ্ছে, ওই যে আজকে একটা কথা বারবার বারবার বলছি, তুমি চাইলে তো সবই লিখতে পারো, আমি সেটা জানি, কিন্তু মাথায় রাখতে হবে আমাকে সকল প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়ে আসতে হবে।
আর এই জন্যে 2 নম্বরের জন্য এক পাতার অর্ধেকই যথেষ্ট, এর বেশি লেখার প্রয়োজন নেই। ক্লিয়ার? থ্যাংক ইউ। এখন একটু 19-20 হতে পারে, কোনোটা হয়তো একটু বেশি হবে, কোনোটা একটু কম, কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আমরা মনে রাখবো যে একটা পাতার অর্ধেক, এর বেশি লেখার প্রয়োজন। ওকে, গেল 2 নাম্বার। এরপরে গ নাম্বার প্রশ্নে যেটা হয় সেটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্নে আমরা সবাই জানি, প্রয়োগমূলক প্রশ্নে হচ্ছে 3 নম্বর বরাদ্দ। উদ্দীপকটা খুব ভালোভাবে পড়বা, প্রশ্নটা ভালোভাবে আগে বুঝবা, বোঝার পরে এবং উদ্দীপকটা দেখার পরে তুমি দেখবা এই প্রশ্নটা খুব ভালোভাবে লিখে আসতে পারবা। প্রথমে উদ্দীপক থেকে একটা প্যারা লেখো, তারপরে ওই গল্প বা কবিতা বা ওই টপিকের উপর বেসিস করে একটা প্যারা লেখো, এবং শেষে যে প্রশ্ন অনুযায়ী একটা ফিনিশিং দিয়ে দাও যে উদ্দীপকের সাথে এটার এই সাদৃশ্য রয়েছে, এটার বৈসাদৃশ্য রয়েছে, বা উদ্দীপকের সাথে মিল করে একটা কথা লিখে দাও, আর কিছু না, প্রশ্নের সাথে মিল করে একটা কথা লিখে দাও। এখন একটা বিগ কোশ্চেন যে ভাইয়া এই প্রয়োগমূলক যে প্রশ্নটা রয়েছে, এই প্রয়োগমূলক প্রশ্নটা এটা আমরা কত পেজ লিখব? স্কুলে তো টিচারকে সারা জীবন লিখেছি, কিন্তু টিচারকে মোটে স্যাটিসফাই করতে পারিনি। আমি তোমাদেরকে কথা বলছি, কথা দিচ্ছি, স্কুলের টিচার হয়তো কোনো না কোনো কারণে তোমাকে নাম্বার দেয়নি, কিন্তু তুমি এসএসসি পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় নাম্বার পাবা। আর সত্যি কথা বলতে, নাম্বার যদি টিচাররা নাই দেন, তাহলে প্রতি বছর এই যে হাজার হাজার ছেলেমেয়েরা বাংলা A+ পায় কিভাবে? তুমিও পাবা। জাস্ট একটাই কাজ করবা, টু দ্য পয়েন্টে লিখবা, এক্সট্রা আজে বাজে কিছু লিখতে যাবা না পরীক্ষার খাতায়। বারবার একই কথা বলছি কিন্তু আমি। গ নাম্বার প্রশ্নে 3 নম্বরের জন্য এই যে পরীক্ষার হলে এই একটা খাতা, এই খাতার এই একটা পাতা, এই এক পাতা এবং পরবর্তী পাতার অর্ধেক, অর্থাৎ 1 থেকে 1.5 পাতা, সর্বোচ্চ হলে 2 পাতা হতে পারে, যাদের হাতের লেখা অনেক ছড়ানো তাদের জন্য। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি 1 পাতা থেকে 1.5 পাতা, 1 পাতা ভুল হচ্ছে কথাটা বলা, 1 পাতা নিতান্তই 3 নম্বরের জন্য অনেক কম হয়ে যায়, 1.5 পাতা থেকে 2 পাতা এটা যথেষ্ট গ নাম্বার প্রশ্নের জন্য। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? এখন আমি জানি তোমরা হয়তো এই কথাটা শুনে ভাবছো যে ভাই এটা তো অনেক কম হয়ে যায়। হ্যাঁ, তোমার কাছে মনে হচ্ছে কম হয়ে যায়, কিন্তু তুমি 7টা প্রশ্ন এইভাবে লিখে আসো তো, দেখবা শেষে যে তাই তোমার সময় থাকবে না। তোমার হয়তো আজকে এসে মনে হচ্ছে যে ভাই এ তো অনেক কম, বাট বিলিভ মি এটা কম না, এটা অনেক। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, সাধারণত 4 নম্বর বরাদ্দ থাকে এখানে, এবং এই 4 নম্বরের এই প্রশ্নটা সত্যি কথা বলতে একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে, যেহেতু নাম্বার কিন্তু 4, কম না কিন্তু। তো 4 নম্বরের এই প্রশ্নটার জন্য আমরা কি করব? প্রথমে এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ব। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা কিন্তু দেখবা খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে, এবং তুমি যদি প্রশ্নটা ভালোভাবে না বুঝতে পারো তাহলে দেখবা যে অনেক সময় উত্তর করার পরে মনে হয় ইস, আমার লেখাটা মনে হয় খুব একটা ভালো হলো না। তো 4 নম্বর প্রশ্ন বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা খুব সুন্দর করে আগে পড়বা, পড়ার পরে উদ্দীপকের সাথে ওইটা অ্যাডজাস্ট করবা, তারপরে আস্তে আস্তে লিখবা। তোমাদেরকে একেবারে সোজা একটা পরামর্শ দেই, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কোনো কিছু লেখার আগে মনে মনে একটা মাইন্ড ফ্রেমিং করে নিবা। তোমার হয়তো মনে হচ্ছে যে ভাইয়া লেখার আগে আমি কখন ভাববো, কখন লিখবো, ইট ইজ জাস্ট এ ওয়েস্টেজ অফ টাইম। কিন্তু বিশ্বাস করো, এটা ওয়েস্টেজ অফ টাইম না, বরং এটাই হচ্ছে স্মার্টনেস। তুমি একটা প্রশ্নের উত্তর লেখার আগে তুমি সর্বোচ্চ হলে 30 সেকেন্ড থেকে 1 মিনিটই ভাববা, এর বেশি তো আর না। তো 1 মিনিট ভেবে আমার লেখাটা যদি অনেক বেশি স্ট্র্যাটেজিক হয়, অনেক বেশি স্মার্ট হয়, সেটারও বেশি ভালো না? এটা কিন্তু সবচেয়ে ভালো হয়। তো যেটা বলতে চাচ্ছি, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ক্ষেত্রে সব সময়
শুধু না, সকল প্রশ্ন লেখার আগেই তুমি অন্তত লেখার আগে, মানে ঘন্টার পর ঘন্টা ধরে চিন্তা করার প্রয়োজন নেই, লেখার আগে অন্তত পক্ষে একটু হলেও একটা মনে মনে একটা ফ্রেম, মনে মনে একটা প্ল্যানিং করে নিবা যে আমি এইটা লিখতে যাচ্ছি। দেখবা যে তোমার লেখাটা অনেক অনেক ভালো হবে। তো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ক্ষেত্রে ভাইয়া যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে, প্রশ্নটা ভালোভাবে পড়লাম, পড়ার পরে আমি উদ্দীপকের সাথে মিলিয়ে প্রথমে সুন্দর করে 2 লাইনে এটা লিখব যে এটা এই, তারপরে একটা প্যারা সুন্দর করে উদ্দীপক থেকে সরাসরি একটা প্যারা তুলে নিয়ে আসব, এবং যে গল্প, কবিতা বা নাটক বা উপন্যাসের বিষয়টা ওইখান থেকে একটা প্যারা লিখব, এবং শেষে যে 2 লাইন 3 লাইনে আমি একটা ফিনিশিং দিয়ে দিব। এইভাবে যদি তুমি লিখে আসতে পারো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে তুমি 4-এর মধ্যে 4ও পেতে পারো। এবং কমন কোশ্চেন যে ভাইয়া আমি এই প্রশ্নটা পরীক্ষার হলে লেখার জন্য কত পেজ লিখব, একেবারে সোজা কথা বলছি, 4 নম্বরের প্রশ্নের জন্য 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 3 পাতার বেশি লেখার প্রয়োজন নেই। এই যে একটা পাতা, পরবর্তী পাতা একটা, তারপরে একটা পাতা, টোটাল 3টা পাতা লেখো। ঠিক আছে? এখন যদি তুমি মনে করে থাকো যে ভাইয়া এটা তো অনেক বেশি কম হয়ে যাচ্ছে, তাহলে ভাই আমার বলার কিছু নাই। আমি বারবার বলছি, আমি মনে হচ্ছে তোমার কাছে যে হ্যাঁ আমি কম কম লিখতে বলছি, কিন্তু বিশ্বাস করো আমি কম লিখতে বলছি না, আমি লিখতে বলছি কোয়ালিটি রাইটিংস। অর্থাৎ লিখবা কম, কিন্তু লেখাটা হবে খুবই স্ট্যান্ডার্ড লেখা। 5 পেজ লেখার দরকার নেই, 2 পেজ লেখো, কিন্তু লেখাটা যেন ভালো হয়। এটাই হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি এতক্ষণ ধরে? ওকে। হ্যাঁ, এখন যদি তুমি বলো যে ভাইয়া আপনি 4 নাম্বারের জন্য মাত্র 3 পাতা লিখতে বলেছেন, তো ভাইয়া আমার তো হাতের লেখা একটু ছড়ানো ভরানো, আমি কি করব? হ্যাঁ, তুমি আর হাফ পাতা নয় বেশি লেখো, কিন্তু তার মানে এই না 4 নাম্বার প্রশ্নের জন্য তুমি 8 পাতা লিখবা, এটা করা যাবে না। আমি জানি তুমি লিখতে পারবা, কিন্তু ওই যে বাবা একটা কথা বারবার বলছি, 2টা প্রশ্ন 8 পাতা লিখতে যে শেষে যে দেখা গেল একটা প্রশ্নের উত্তরই তুমি করতে পারলে না। তাহলে আমি যদি এখন সামারি করি, একটা সৃজনশীল প্রশ্ন আমি কি লিখলাম? 1 নম্বরের জন্য 1 লাইন, 2 নম্বরের জন্য অর্ধ পাতা, 3 নম্বরের জন্য 1 থেকে 1.5 পাতা, এবং 4 নম্বরের জন্য 2 থেকে 3 পাতা। এইভাবে তুমি 7টা প্রশ্ন লেখো তো ভাইয়া, চিন্তা করে দেখো কত পাতা হয়। ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে এতক্ষণ ধরে কিন্তু বাংলা প্রথম পত্র নিয়ে অনেক 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 কথা বলে ফেললাম। এখন যে কাজটা তোমাদেরকে একটু করতে হবে সেটা হচ্ছে, বাংলা প্রথম পত্রে আমরা শিখর পক্ষ থেকে তোমাদের জন্য, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো, আমরা কিন্তু প্রশ্ন ব্যাংক রেডি করেছি তোমাদের জন্য, এবং এই প্রশ্ন ব্যাংকে তোমাদের জন্য এক্সক্লুসিভলি 300-র বেশি এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, এবং এই 300টা প্রশ্ন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যেতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। একটু সময় লাগতে পারে, আমি ধরে নিচ্ছি 300টা প্রশ্ন দেখতে হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগলো। তো এই 300টা প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, পরীক্ষার হলে যাওয়ার আগে অন্তত পক্ষে একবার হলেও এই 300টা এমসিকিউ একটু দেখে যাবা। ঠিক আছে? এবং এই 300টা এমসিকিউ দেখতে যে দেখবা এর 3 ভাগের 2 ভাগ এমসিকিউ তুমি এমনি পারছো। এটার পাশাপাশি তুমি যে কাজটা করবা, 200টার বেশি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমাদের কিন্তু এই প্রশ্ন ব্যাংকে দেওয়া হয়েছে, এটাও একটু চোখ বুলিয়ে যাবে। এখন বুঝতেই পারছো পরীক্ষা আসলে কোন প্রশ্ন আসবে কি আসবে না, এটা আসলে কেউই বলতে পারে না। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখান থেকে তুমি পরীক্ষার হলে যে কিছু না কিছু প্রশ্ন তুমি অবশ্যই পাবে। তো আমি এই মুহূর্তে তোমাদেরকে জাস্ট একবার আমাদের এই যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে এটা একটুখানি
তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো, তারপরও আমি আমার জায়গা থেকে একটু দেখিয়ে দিচ্ছি। হুম? এই যে প্রশ্ন ব্যাংক, এই যে দেখো এখানে নতুন করে এই যে দেখো শুভার উপরে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, এবং তারপরে এসে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রতিটা গল্প, প্রতিটা কবিতার জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে, এবং সাথে সাথে কিন্তু ভাইয়া বহু নির্বাচনী অভিক্ষা বা এমসিকিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, এখান থেকে যে তুমি 30টা এমসিকিউ পাবে এইটা যদি চিন্তা করে নাও, এটা আসলে বুঝতে পারছো এটা বোকামি ছাড়া কিছু না। কিন্তু এই প্র্যাকটিস বুক বা প্রশ্ন ব্যাংকটা দেখতে যেয়ে তোমার কি হবে জানো? তুমি যা পড়েছো পরীক্ষার হলে যাওয়ার আগে দেখবা রিভিউ হয়ে গেছে, এবং দেখবা পরীক্ষার হলে যে এখান থেকে মোটামুটি বেশ ভালো কিছু প্রশ্ন তুমি একবার হুবহু আশা করি পরীক্ষার হলে যে কমন পাবা। কেননা এই প্রশ্নগুলো একেবারে বাছাই করা হয়েছে মূলত তোমাদের উদ্দেশ্যে। এখন পরীক্ষার হলে তো আসলে যে কোনো স্ট্যান্ডার্ডের কোশ্চেন হতে পারে, যে কোনো সময় যে কোনো অ্যাঙ্গেলে প্রশ্ন হতে পারে, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে আর একবার এই বিষয়টা একটু চোখ বুলায় যেতে পারো এবং মনে করতে পারো যে এটা হচ্ছে একটা ফাইনাল টাচ তোমার জন্য। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? ওকে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রশ্ন ব্যাংক তোমরা একবার হলেও দেখে যাবা, এবং এটা তোমার দিন শেষে উপকারী করবে, এবং আমার মন বলছে এখান থেকে বেশ ভালো কিছু প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে। এই মানে হচ্ছে যারা ওকে, বুঝতে পারলে যে আসলে ভাই আমি প্রশ্ন ব্যাংকটা খুব সীমিত সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে একটু দেখালাম। তো বুঝতেই পারছো, দেখো এই ধরনের একটা কাজ রেডি করতে কিন্তু অনেক সময় লাগে। এখন তোমরা ধরে নিও না যে ভাই আমরা যেটা দিচ্ছি সব প্রশ্ন ওখান থেকে আসবে, তবে আমি কথা দিচ্ছি এখান থেকে কিছু না কিছু প্রশ্ন থাকবে। আর আমার কথা হচ্ছে ভাই পরীক্ষার হলে যাওয়ার আগে আমি একবার রিভিউ করে যাচ্ছি, এটা তো একটা স্মার্ট ডিসিশন। তো যাই হোক, ইতিমধ্যে আমাকে অনেকে জানাচ্ছ যে ভাইয়া আমি এই প্রশ্ন ব্যাংকটা কোথায় পাবো বা এটা সেটা পাবো। তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের পেইড স্টুডেন্টস আছো, বা অর্থাৎ এই মুহূর্তে যারা আমাদের অ্যাপে ক্লাসটা করছো, সো অ্যাপে তোমরা এটা অটোমেটিকভাবে পেয়ে যাবা। আর তোমরা যারা এই মুহূর্তে ফেসবুকে এবং ইউটিউবে ক্লাসটা করছো, তোমরা খেয়াল করে দেখবে এই ক্লাসের ঠিক নিচে কমেন্ট সেকশন যে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা এই লিঙ্কে যে দেখবে একটা ফর্ম আছে, ফর্মটা একটু ফিল আপ করে নিও, দেখবা সাথে সাথে তুমি এই প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এটা দিন শেষে আমার কাছে মনে হয়েছে ভাই আমি যদি তোমাদের জায়গায় পরীক্ষার্থী হতাম, আমি কি ভাবতাম যে আমি পরশুদিন পরীক্ষা দিতে যাচ্ছি, যাওয়ার আগে আমি 300টা এমসিকিউ একটু দেখে গেলাম, এটা সর্বোচ্চ 1 ঘন্টার কাজ। আর জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্নগুলো একবার একটু চোখ বুলাই গেলাম, বাস। আর উচ্চতর দক্ষতামূলক, প্রয়োগমূলক প্রশ্নটা তো পরীক্ষার হলে যে একটু নিজের মতো করে নিজে গুছিয়ে লিখতে হবে। আরেকটা কাজ করবে, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের শুধু তোমাদের জন্যই কিন্তু ইতোমধ্যে আমরা শিকড় পক্ষ থেকে কিন্তু ওয়ান শট ক্লাস নিয়ে রেখেছি। সো তোমরা যদি চাও ইউটিউবে যে এক্ষুনি সার্চ দিয়ে তোমার যেখানে যেখানে যে সমস্যা আছে সেটা সলভ করে আসতে পারো। বাংলা প্রথম পত্রে আব্দুল্লাহ মেহেদি ভাই তোমাদের ক্লাসটা নিয়েছেন, আর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ বা বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কিত যা কিছু আলোচনা দরকার একটা পরীক্ষার্থীর জন্য, সব কিছু ইউটিউবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এখন তোমার কাজ হচ্ছে ইউটিউবে যে সুন্দর করে ওটা দেখে আসা। তো যাই হোক ভাইয়া, বাংলা প্রথম পত্র নিয়ে অনেক কথা বলে ফেলেছে,
এখন আমি একটু বাংলা দ্বিতীয় পত্র তোমাদেরকে নিয়ে যাব। বাংলা প্রথম পত্র নিয়ে আমি যেটুকু কথা বলেছি, আমি জানি এর সব কথাই কম বেশি তোমাদের জানা। এখন আমি শেষবারের মতো যেটুকু বললাম, পরীক্ষার হলে যে জাস্ট সেটা একটু অ্যাপ্লাই করো, দেখবা পরীক্ষার শেষে তোমার মুখে চওড়া হাসি শেষ পর্যন্ত কেউ আর আটকাতে পারবে না। তুমি অবশ্যই অবশ্যই ভালো করবে। ওকে, এখন আমরা মূলত বাংলা দ্বিতীয় পত্র নিয়ে একটু কথা বলবো। তো তার আগে বরাবরের মতো আমি মান বন্টনটা আরেকবার একটু তোমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি, কেননা এই মুহূর্তে অনেকেই আছো আমি জানি যে পরীক্ষা দিতে যাচ্ছ, এসএসসি পরীক্ষা, সে এখনো পর্যন্ত বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে অনেকেরই কিন্তু আইডিয়া এখনো পর্যন্ত পরিষ্কার না। তো যাদের এখনো পর্যন্ত সিলেবাস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার না, তাদের উদ্দেশ্যে শেষবারের মতো আমি এই মান বন্টনটা কিন্তু এখানে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই অবশ্যই মান বন্টনটা মাথায় রেখে শেষবারের মতো নিজেকে আরেকবার ঝালাই করে নাও। এখন বাংলা দ্বিতীয় পত্রে একেবারে শুরুতে একটা কথা বলি ভাই, তুমি বাংলা দ্বিতীয় পত্রে আমার বিশ্বাস তুমি বাংলা প্রথম পত্রের থেকেও বেশি নাম্বার পাবা। কেন বেশি নাম্বার পাবা সেটা এবার একটু বলি। তুমি এই জন্য বেশি নাম্বার পাবা, বাংলা দ্বিতীয় পত্রে দেখো 100 নম্বরের মধ্যে 70 নম্বর বরাদ্দ রয়েছে কোথায়? 70 নম্বর বরাদ্দ রয়েছে কিন্তু এই যে রচনামূলক প্রশ্ন বা লিখিত অংশে। এবং আমি হিরণময় ভাইয়া তোমাদেরকে আজকের ক্লাসে চ্যালেঞ্জ করছি, বাকিটা পরীক্ষার পরে মিলায় নিও, বা পরীক্ষার পরে তুমি আমাকে উদ্দেশ্য করে লিখো যে ভাই আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন বাট এটা হয়নি। তোমরা যে যে বোর্ডের স্টুডেন্টই হও না কেন, তুমি দেখবা বাংলা দ্বিতীয় পত্রের এই রচনামূলক অংশে তুমি যা পড়েছ সবই পরীক্ষায় আসবে। হ্যাঁ, একটা দুইটা প্রশ্ন একটু 19-20 হতে পারে, কিন্তু তোমার অজানা প্রশ্ন একেবারেই লিখতে পারবা না এমন কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। হ্যাঁ, কি হতে পারে, হয়তো প্রবন্ধ 3টা আসবে, একটা লিখতে হবে, একটা দেখবা খুবই কমন, আর একটা খুব কঠিন, জীবনেও নাম শুনেনি, আর একটা মোটামুটি পারে। সর্বোচ্চ হলে প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয় এমন হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস, এই যে রচনা বা প্রবন্ধের কথা বলছিলাম, 3টার মধ্যে তুমি 3টাই কমন পাবা। পরীক্ষার হলে যে তখন তুমি কনফিউজড হয়ে যাবা, বাবারে এই 3টার থেকে কোনটা রেখে কোনটা লিখি। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? অনুচ্ছেদ ভাই আসবে 2টা, তার থেকে লিখতে হবে একটা। দেখা গেল একটা একটু কঠিন কঠিন লাগছে, আর একটা দেখবে এতটাই সোজা, মানে লিখে শেষ করতে পারছো না, শুধু লিখতে মন চাচ্ছে। এটাই হবে। সো আমি যে কথাটা বলছি মাথায় ঢুকাও। আমি বলছি ভাইয়া, এই রচনামূলক অংশ নিয়ে একটু টেনশন করে কিছু নাই। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যা পড়েছো, যেটুকু পড়েছো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন আমি একটু পরেই যাচ্ছি কোনটা কিভাবে লিখবা, কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে, আমি এটা নিয়ে একটু পরে কথা বলছি। আপাতত বাংলা দ্বিতীয় পত্রের তুমি ব্যাকরণ অংশটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো। কেননা যে কথাটা আমি বাংলা প্রথম পত্রে বলেছিলাম, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একই কথাই বলবো। সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে তুমি 90 পাবে নাকি 95 পাবে নাকি 80 পাবে, অনেস্টলি বলতে গেলে এটার মূল নির্ধারক কিন্তু এই যে ব্যাকরণ অংশের 30টা এমসিকিউ। আমি কি বোঝাতে পেরেছি? ব্যাকরণ অংশের এই 30টা এমসিকিউ শেষ পর্যন্ত বলে দিবে যে তুমি 80 পাচ্ছ নাকি 90 পাচ্ছ। আমি কথার খাতিরে ধরে নিচ্ছি তুমি এ প্লাস পাচ্ছ, এখন সেটা 80 পেয়ে প্লাস পেলে নাকি 90 পেয়ে প্লাস পেয়ে, এটা কিন্তু মূলত এই ব্যাকরণ অংশের এই এমসিকিউ তোমাকে সিগন্যাল দিয়ে দিবে। তো এক্ষেত্রে ভাই আমি তোমাদেরকে একেবারে একটা কথা বলি, দেখো ভাই পরীক্ষা 2 দিন পরে, এখন নতুন করে কিছু পড়ার প্রয়োজন নাই। কথাটা সুন্দর করে শুনতে হবে, নতুন করে কিছুই পড়ার প্রয়োজন নাই।
তুমি যা পড়েছো, যেটুকু পড়েছো, ওই পড়াটা পরীক্ষার হলে যাওয়ার আগে শেষবারের মতো আরেকবার সুন্দর করে রিভিশন দাও। তুমি এখন যদি নতুন করে একটা লাইনও পড়তে পারো, একটা লাইনও নতুন করে পড়তে যাও, বিশ্বাস করো ভাই তুমি নিজের ক্ষতি করছো। কেননা দেখো ভাই, পড়াশোনা এটা একটা ডেভেলপমেন্ট প্রসেস, একটা গ্রাজুয়াল প্রসেস। এটা একদিন 2 দিনে 2-1 ঘন্টায় হয় না, দিনের পর দিন একটা লং টাইম ধরে একটা প্রিপারেশন নিতে হয়, তারপরে আস্তে আস্তে একটা লেভেলে আসে। এখন ভাই 2 দিন পর তোমার পরীক্ষা, এখন কথার খাতিরে ধরে নিচ্ছি যে ভাই আমি সমাজ তো বহুব্রী সমাজটা পারি না। ভাই এখন এই বহুব্রী সমাজ শেখার সময় না, যদি না পারো থাকুক। পরীক্ষায় যে বহুব্রী সমাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাকে কে বলেছে? আমি কি তোমাকে বোঝাতে পারছি? সো আমার সোজা কথা, ব্যাকরণের যে টপিকগুলো তুমি ভালো পারো, এই টপিকগুলো খুব 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 ভালোভাবে পড়ে যাও। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি তো সবচেয়ে ভালো পারি বিপরীত শব্দ, সবচেয়ে ভালো পারি বাগধারা, সবচেয়ে ভালো পারি সমার্থক শব্দ, এটাই ভালোভাবে পড়ে যাব? অবশ্যই তুমি এটা ভালোভাবে পড়ে যাবে। কেন? কারণটা এবার বলছি, শোনো। তুমি নিজের কাছে নিজে কখনো প্রশ্ন করে দেখছো যে সমাজ থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে, একটা প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ, আবার ওই বিপরীত শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে একটা, ওটার জন্য 1 নম্বর বরাদ্দ। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, তুমি যে ওই সমাস নিয়ে এত টেনশন করছো, ওটাতেও 1 নম্বর, আবার বিপরীত শব্দ সমার্থক শব্দ থেকেও 1 নম্বর। সুতরাং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে 2টা প্রশ্নই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং একটাকে অ্যাভয়েড করে আরেকটাকে ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া যাবে না। সবকিছু সমানভাবে গুরুত্বপূর্ণ এবং সবকিছু সমানভাবে পড়তে হবে। ওকে? এখন তুমি পরীক্ষার হলে যে দেখলে যে ভাইয়া সমাজ থেকে এমন একটা প্রশ্ন আসছে যে তুমি কেন, তোমাদের কারো পক্ষে ওই প্রশ্নটা উত্তর করা যাচ্ছে না। কথার খাতিরে ধরে নিচ্ছি হতেই পারে। তো এটা নিয়ে কি পরীক্ষার হলে আমি টেনশন করব? পরীক্ষার হলে একটা কথা মাথায় রাখবা, তুমি যে প্রশ্নের উত্তর করতে পারছো না, তোমার আশেপাশে আর কেউ উত্তর করতে পারবে না। এটা মাথায় নিয়ে পরীক্ষার হলে উত্তর করবে। তো আমি কথার খাতিরে ধরে নিচ্ছি যে সমাজ থেকে বা প্রকৃতি প্রত্যয় থেকে একটা প্রশ্ন এসেছে, আমি উত্তর করতে পারছি না। সমস্যা নাই, একটা দুইটা প্রশ্ন উত্তর না করতে পারলে তাতে আহামরি কোনো ক্ষতি হয় না। বিশ্বাস করো, 30-এ 30ই পেতে হবে এমসিকিউ এ, এই কথা কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ, পেতে পারলে খুবই ভালো, বাট আমি আনফরচুনেটলি 2টা প্রশ্ন আমার ভুল হয়ে গেছে। আমি তো দিন শেষে মানুষ ভাই, আমি তো কম্পিউটার না, আমি তো ইঞ্জিন না। তো একটা দুইটা কোশ্চেন আমার কোনো না কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, থাকুক, কোনো সমস্যা নেই। তুমি যখনই দেখলে যে এমসিকিউ একটা বা দুইটা কনফিউজড, তুমি লিখিত অংশটা আরো মনের মাধুরী মিশায় লিখ, যেন ওই যে এমসিকিউ আমি 2টা নম্বর কম পেয়েছিলাম, এটা যেন আমি লিখিত অংশে 2টা নম্বর বেশি পেতে পারি। জাস্ট এটাই। তুমি কখনোই মাথায় এটা ঢুকাবা না এত পড়াশোনা করে আসলাম অথচ পরীক্ষার হলে 3টা 4টা কোশ্চেন কঠিন হয়েছে। বাবা তুমি ধরে নাও পরীক্ষার হলে যে তুমি যত ভালো প্রিপারেশন নিয়ে যাও, 2টা 4টা 4টা 5টা প্রশ্ন তুমি একেবারেই আনকমন প্রশ্ন পরীক্ষার হলে যে পাবা। যদি তুমি না পাও, পরীক্ষার হল থেকে বের হয়ে আমার কাছ থেকে এসে বুঝে নিও, তাতে কিচ্ছু যায় আসে না। তোমাদেরকে একটা সহজ কথা বলি, এমসিকিউ পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার একটা কঠিন প্রশ্ন তুমি যে উত্তর করতে পারছো না, এটাতে কিচ্ছু যায় আসে না। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মূলত সবচেয়ে গুরুত্ব বহন করবে তখনই যদি তুমি একটা জানা প্রশ্ন, একটা কমন প্রশ্ন যদি পরীক্ষার হলে তুমি ভুল করে আসো। অর্থাৎ যে প্রশ্নের উত্তর সবাই উত্তর করতে পেরেছে, বাট আনফরচুনেটলি তুমি পারোনি, বিশ্বাস করো ভাইয়া তুমি তখনই কিন্তু পিছায় গিয়েছো।
কিন্তু যে প্রশ্নের উত্তর অনেকেই ভুল করেছে, তুমিও ভুল করেছো, বিশ্বাস করো তাতে কিচ্ছু যায় আসে না। কেননা ওই প্রশ্ন তো ম্যাক্সিমামই ভুল করছে, আমিও পারিনি বাস। কিন্তু যেটা সবাই পারছে, আমি যেটা পারিনি, বিলিভ মি, ওই জায়গাটা আমি পিছিয়ে গেলাম। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। ব্যাকরণ তোমরা যা পড়েছো, যেটুকু পড়েছো যার যার জায়গা থেকে, সেই জায়গাগুলো এখন সবচেয়ে বেশি ভালোভাবে পড়ে যাও। নতুন করে একটা লাইনও এখন পড়ার প্রয়োজন নেই। নাম্বার 1, নাম্বার 2, আমি শেষবারের মতো ব্যাকরণের কিছু মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি দাগিয়ে দিচ্ছি। তোমরা দয়া করে তোমাদের যে সূচিপত্র বা সিলেবাস রয়েছে সেখানে ফর দ্য লাস্ট টাইম এটা একটু দাগিয়ে নাও। আশা করা যায় পরীক্ষায় ওখান থেকে একটা দুইটা প্রশ্ন তুমি পাবা। তুমি ধ্বনি এবং বর্ণে 3 স্টার চিহ্ন দিব আমরা, 100% কোশ্চেন থাকবে ওখান থেকে। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি 1 স্টার, ব্যঞ্জন ধ্বনি 3 স্টার, বর্ণের উচ্চারণ 1 স্টার, প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে। শব্দ পদের গঠন 1 স্টার, উপসর্গ দিয়ে শব্দ গঠন একটা প্রশ্ন এখান থেকে পাবা 100% শিওর। প্রত্যয় দিয়ে শব্দ গঠন 3 স্টার, 2টা 3টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। সমাস নিয়ে বলার কিছু নাই, তুমি জানো 100% কোশ্চেন থাকবে সমাস থেকে। শব্দের শ্রেণী বিভাগ, এখান থেকে পরীক্ষায় 100% কোশ্চেন থাকবে। শব্দের শ্রেণী বিভাগের অংশ হচ্ছে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিশেষ্য, সর্বনাম 1 স্টার দিলাম, বিশেষণ 1 স্টার দিলাম। ক্রিয়া থেকে 100% পরীক্ষায় প্রশ্ন পাবা, 2টা 3টা প্রশ্ন পেতে পারো। ক্রিয়া বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ টপিক, একটা না 2টা 3টা প্রশ্ন এই ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ থেকে 3টা বা 4টা প্রশ্ন পরীক্ষা হলে তুমি পেয়ে গেলেও পেতে পারো। দেখো ভাই, আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে, পাশাপাশি নিজেও সারা জীবন কম বেশি পড়াশোনা তো করেছি নাকি, সো সেই অভিজ্ঞতার আলোকেই কথা বলছি। আমি কি বোঝাতে পেরেছি? আসলে পরীক্ষার হলে কোন প্রশ্ন আসবে আমরা তো কেউই জানি না, জাস্ট আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি। সো ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ থেকে আমি 2টা টিক চিহ্ন স্টার চিহ্ন দিলাম। যোজক, আবেগ, এখানে 1 স্টার দিলাম। বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ, এই জায়গাটা বাক্যের শ্রেণীবিভাগ, এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন থাকবে। বাক্যের বর্গ আপাতত 2 স্টার দিলাম। উদ্দেশ্য এবং বিধেয় 1 স্টার। সরল, জটিল এবং যৌগিক, এখান থেকে 100% কোশ্চেন থাকবে, 2টা 3টা 3টা 4টা পর্যন্ত প্রশ্ন থাকতে পারে এখান থেকে। বাগর্থ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, 2 স্টার দিলাম তারপরেও। আর বাগধারা, প্রতিশব্দ, এগুলো কোনো স্টারে দিব না, এটা তুমি ধরে নাও এখান থেকে 100 না 200% কোশ্চেন থাকবে। বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দ জোড়, এখান থেকে 100 না 200% কোশ্চেন থাকবে। এবং আমি কিন্তু ক্লাসের এক পর্যায়ে, মানে একটু আগে একটা কথা বলছিলাম যে ভাইয়া তুমি পরীক্ষার হলে যে একটা কঠিন প্রশ্ন উত্তর করতে পারোনি তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু এই যে বিপরীত শব্দ, শব্দজোড়, বাগধারা, প্রতিশব্দ, এখান থেকে যদি ভাইয়া তুমি পরীক্ষার হলে প্রশ্ন উত্তর না করতে পারো, বিশ্বাস করো ভাইয়া তুমি কিন্তু পিছিয়ে গেলে। এবং আমার বিশ্বাস তোমরা সবাই এটা উত্তর করতে পারবা। তো যাই হোক, আজকে বুঝতে পারছো এটা এমন একটা ক্লাস তোমাদের উদ্দেশ্যে নিচ্ছি, ক্লাস ঠিক পরীক্ষার আগে। এখানে ভাইয়া এই একটা টপিক আলাদা করে আজকে পড়ানোর টপিক না, ইউটিউবে আমার ক্লাস আছে, জাস্ট আমার নামে সার্চ দিয়ে বা শিখো বাংলা নামে সার্চ দিলে দেখবা ইউটিউবে চলে আসছে। ওখানে এই প্রত্যেকটা টপিক পুঙ্খানুপুঙ্খরূপে সুন্দর করে হাতে ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমার যদি এখনো পর্যন্ত কোনো টপিকে সমস্যা থেকে থাকো, মনে করে থাকো, তোমার উচিত হবে এক্ষুনি ইউটিউবে যে সুন্দর করে ওই জায়গাটা আরেকবার দেখে নাও। সো যেহেতু পরীক্ষার আগে অল্প সময়ের জন্য তোমাদের সামনে হাজির হয়েছে,
এটা নিয়ে আর ইন ডিটেলস বেশি কথা বলতে চাচ্ছি না। তারপরেও সুপার সাজেশন নামক এই ক্লাসে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো 1 স্টার 2 স্টার এবং 3 স্টার দিয়ে দাগিয়ে দিলাম। 3 স্টার যেগুলো দিয়েছি দয়া করে একটু ভালোভাবে দেখে যেও, পরীক্ষার হলে 100% ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। বোঝাতে পেরেছে? থ্যাংক ইউ। তো যাই হোক ভাইয়া, আমি ব্যাকরণ 30 নম্বর নিয়ে অনেক কথা বলে ফেললাম, এবং আমি শেষবারের মতো আরেকবার বলছি, যা পড়েছ সেটাই শেষবারের মতো আরেকবার পড়ে পরীক্ষার হলে যাও, ঠান্ডা মাথায় উত্তর করে আসো। আমার বিশ্বাস তুমি পারবে। ঠিক আছে? এখন এই যে লিখিত অংশে 70 নম্বর রয়েছে, সেটা নিয়ে এখন একটু কথা বলছি, এবং খুব মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি ধরে নাও যে ভাইয়া যে সাজেশন দিবে আজকে ওটাই পরীক্ষা আসবে, ভাইয়া তাহলে তোমার আজকের আমার ক্লাসটা করার দরকার নেই। বরং তুমি কিছুক্ষণ আমাকে 10টা থেকে 15টা মিনিট সময় দাও, আমি এই সময়ের মধ্যে তোমাকে দেখিয়ে দিব কি করে লিখিত অংশে 70-এর মধ্যে 65, 66, 67, 68 পাওয়া যেতে পারে। কোন প্রশ্ন কিভাবে লেখা উচিত এটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। ঠিক আছে? এবং এটা শুধু এসএসসিতে না, এইচএসসি পরীক্ষাও এটা অ্যাপ্লাই করবা। দেখবা পরীক্ষার হলে তুমি অন্যান্য অনেকের থেকেও অনেক 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 এগিয়ে থাকবে। তাহলে চলো, আমি অনুচ্ছেদ নিয়ে 2টা কথা বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। শোনো, প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু আজকে একটা কথা বলে নিয়েছি বারবার, একেবারে শুরুতে যখন কথা বলছিলাম, যে তুমি লিখিত অংশে যা পড়েছ বিশ্বাস করো পরীক্ষায় সেখান থেকে সকল প্রশ্ন আসবে। তোমার কাজ হচ্ছে পরীক্ষার হলে সুন্দর করে সেটা লিখে আসা। এবং আরেকটা কথা বলছি, পরীক্ষা যে মিলায় নিও, বাংলা প্রথম পত্রে দেখবা তুমি লিখে শেষ করতে পারছো না, মনে হবে যেন আরো আধা ঘন্টা থাকলে ভালো হতো। কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে যে দেখবা লেখার শেষে মনে হবে, ইস আমার তো এখনো হাতে 10 মিনিট সময় রয়েছে। সুতরাং বাংলা দ্বিতীয় পত্রে যেহেতু প্রশ্ন কমন আসবে, হাতের সময়ও পাওয়া যাবে, তাহলে আমি আমার মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে একটার পর একটা গুছিয়ে লিখব। বোঝাতে পেরেছি ভাইয়ারা? থ্যাংক ইউ। ওকে, এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, অনুচ্ছেদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং কমন আসবে। এবার আমি কি করব? আমি যেটা ভালো লিখতে পারবো আমি সেটাই লিখব। আবারও বলছি, 2টা প্রশ্ন থেকে তুমি দুটোই পারবা, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি যেটা ভালো লিখতে পারবা ভাইয়া তুমি সেটাই লিখবা। ঠিক আছে? এবং অনুচ্ছেদের ক্ষেত্রে একেবারে শুরুতেই যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, খুব সুন্দর করে অনুচ্ছেদের ক্ষেত্রে আমি শুরুতেই শিরোনামটা লিখে নিব। শিরোনাম বলতে কি? প্রশ্নটা এসেছে এত নাম্বার প্রশ্ন, ক এবং খ। এবার ক নাম্বারে তুমি মনে করে একটা অনুচ্ছেদ লিখতে যাচ্ছ, কথার কথা পহেলা বৈশাখ, কথার কথা বই মেলা। আগে শিরোনামটা সুন্দর করে লিখবা। তারপরে কি করবা? তুমি অনুচ্ছেদের শুরুতেই তুমি কি লিখতে যাচ্ছ, কোন টপিকে কি লিখতে যাচ্ছ, সুন্দর করে 1 লাইনে 2 লাইনে এটার একটা সংজ্ঞা মতো বা মূল বক্তব্যটা তুমি 2 লাইনে লিখে নিবা। যেমন কথার কথা আমি ধরে নিলাম একটা অনুচ্ছেদ এসেছে দ্রব্য মূল্য বৃদ্ধি, তাহলে আমি অনুচ্ছেদের শুরুতেই লিখে নিব আসলে দ্রব্য মূল্য বৃদ্ধি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। বই মেলা এসেছে, বই মেলা বলতে মূলত কি বোঝানো হচ্ছে। তারপরে তুমি আস্তে 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 সুন্দর করে লিখলে যে বই মেলা এটা সেটা, বই মেলা বাংলাদেশে এত সালে শুরু হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় বই মেলা হয় হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে, বাংলাদেশে আজকে যে আমরা 21-এর বই মেলায় যাই এটা 1978 সাল থেকে ফর্মালি শুরু হয়েছে বাংলা একাডেমির প্রাঙ্গণে। এবং
শেষে যে তুমি সুন্দর করে আরো কিছু তথ্য লিখলে, বই মেলায় এই ধরনের বই আসে, এটা সেটা আসে, এবং শেষে যে তুমি একটা কনক্লুডিং রিমার্কস বা স্পিচ একেবারে শেষে যে 2 লাইনে 4 লাইনে তুমি লিখে দিলে যে আমাদের সবার উচিত বইমেলায় যাওয়া, বইমেলা থেকে বই কিনে আমাদের সবার বইমুখী বা পড়ামুখী হওয়া উচিত। সো আমি কি বলতে চাচ্ছি ভাইয়েরা, অনুচ্ছেদে 10 নম্বর থাকবে, সেটার জন্য তুমি যে কাজটা করবা, প্যারা করে লেখার কোনো প্রয়োজন নেই, এক প্যারাতে সুন্দর করে তুমি লিখে দিবা। শুরুতেই মূল বক্তব্যটা একটু তোমার মতো করে 2 লাইনে লিখলে, তারপরে আস্তে 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 সিকোয়েন্স অনুযায়ী লিখলে, এবং শেষে যে একটা ফিনিশিং 1 লাইন বা 2 লাইন লিখে দিলে। আমি কি বোঝাতে পেরেছি? অনুচ্ছেদ, এখানে দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ তোমাদের জন্য এখানে তুলে ধরেছি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আর আমার কাছে মনে হয় স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নাই, এটা তো ইউটিউবে থেকেই যাবে। এবং তোমরা যারা ফেসবুক থেকে ক্লাসটা করছো, এটা যখনই তুমি শেয়ার করে রাখছো, ইভেন এটা তোমার টাইমলাইনে থেকে যাবে। আর নতুন করে বলার কিছু নেই, খেয়াল করে দেখো এখানে যে অনুচ্ছেদগুলো আমি তুলে ধরেছি, এর বড় একটা অংশই হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। আমি তোমাদেরকে অনুচ্ছেদের ক্ষেত্রে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে বিগত 5 থেকে 7 বছরে বিভিন্ন বোর্ডে যে অনুচ্ছেদগুলো এসেছে সেগুলো একটু চোখ বুলিয়ে যাবা। বিশ্বাস করো, 2টা না হোক 100% একটা হলেও তুমি অনুচ্ছেদ কমন পেয়ে যাবে। এখন একটা বিগ কোশ্চেন হচ্ছে, ভাইয়া অনুচ্ছেদ কয় পেজ লিখবো, এই নিয়ে তো তোমাদের বড় টেনশন, তাই না? শোনো, অনুচ্ছেদ লিখতে খুব বেশি হবে এমন কোনো কথা নেই। তুমি সবসময় একটা কাজ করবে, আমি আবারও বলছি, পরীক্ষার হলে লিখবা কম, বাট লেখাটা যেন স্ট্যান্ডার্ড হয়। আমাদের স্কুলে সম্মানিত শিক্ষকেরা অনেক সময় আমাদের মাথার মধ্যে এটা ঢুকায় দেন যে বাবা তুমি যত লিখবা তত নাম্বার। ভাই বিশ্বাস করো, এটা তো একটা ভুল ধারণা। একটা সত্যি কথা বলি, আমি প্রতি বছর কম বেশি এসএসসি এইচএসসি পরীক্ষার খাতা তো দেখি বিভিন্নভাবে। একটা খাতা যখন একজন শিক্ষক হাতে ধরেন, উনি খাতা দেখার সাথে সাথে বুঝতে পারেন যে আসলেই খাতার মধ্যে কি আছে। সুতরাং তুমি এটা ভেবো না বেশি লিখলেই বেশি নাম্বার পাওয়া যায়। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? ওকে। তো হ্যাঁ, তারপরেও কমন কথা যে ভাই অনুচ্ছেদ কয় পেজ লিখবো, আমার ব্যক্তিগত কথা সেটা হচ্ছে অনুচ্ছেদ 15 থেকে 20 লাইন, 15 থেকে 20 লাইনের বেশি লেখার প্রয়োজন নেই। আর আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড বলি, 200 থেকে 250 শব্দ। এখন তোমার কাছে ভাইয়া যদি এটা কম মনে হয় তাহলে আমি সরি, আমি তোমার জন্য দুঃখ প্রকাশ করছি, এর বেশি লাগে না। এখন 15 থেকে 20 লাইন লিখতে যার যতটুকু লাগে, 200 250 বা 300 শব্দ লিখতে যার যতটা লাগে, এই। এবার তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি হয়তো মনে মনে ভাবছো, একটু মনে মনে মুচকি হাসতেছো, আরে ভাইয়া তো অনেক কম লিখতে বলছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি প্রমাণ দিচ্ছি তোমাকে। তোমার কাছে যে খুব সুন্দর একটা বই আছে, ক্লাস 9-10 যে ব্যাকরণ বইটা, এই ব্যাকরণ বইয়ের শেষের দিকে যেয়ে দেখবা লিখিত অংশ আছে। এই লিখিত অংশে যে তুমি দেখো তো কোনো অনুচ্ছেদ 15 থেকে 20 লাইনের বেশি আছে কিনা। যদি থাকে তখন তুমি আমাকে জানাও, আসলে নাই। তাহলে তোমার বইয়ের শেষে অনুচ্ছেদ কিভাবে লিখতে হবে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি কেন এর বেশি লিখতে যাবেন? হ্যাঁ, আপনার যদি খুব লিখতে ইচ্ছে করে লিখতে পারেন, বাট আমি কথা দিচ্ছি বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, এই চিন্তা পুরোটাই ভুল। আমি কি বোঝাতে পারছি? তার থেকে বরং তুমি বাবা কম করে লেখো, ভালো করে লেখো। আশা করি অনুচ্ছেদ নিয়ে যেটা বলেছি বুঝতে পেরেছো। আমি আর একবার বলছি শেষবারের মতো, এখানে যে কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে, পরীক্ষায় যে এখান থেকে আসবে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তবে পরীক্ষার জন্য
এগুলো খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট এটা আমি বলতে পারি। ঠিক আছে, অন্তত একবার হলেও চোখ বুলিয়ে যেও এটা। এরপরে যে কথাটা একটু বলতে হবে সেটা হচ্ছে সারাংশ এবং সারমর্ম নিয়ে। প্রথম কথা হচ্ছে ক্লাস 5-6 থেকে এ পর্যন্ত সারাংশ সারমর্ম যা যা পড়েছ, বিশ্বাস করো 100% কথা দিচ্ছি এসএসসি পরীক্ষায়ও ওখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। সারাংশ বা সারমর্ম থেকে একটা প্রশ্ন তুমি একেবারে 100% কমন পাবা। আর যদি কপাল খুব বেশি খারাপ হয়, একটা প্রশ্ন আনকমন থাকলেও থাকতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। কেননা ওই যে আমি একটা কথা বলছি, তোমার পরীক্ষায় লিখতে হবে একটা, তোমার তো দুটো কমন নাও পেলে চলে, এবং যেটা লিখবা সেটা ভালোভাবে লিখবা। সারাংশ বা সারমর্মের ক্ষেত্রে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সারাংশ এবং সারমর্মের ক্ষেত্রে 2 থেকে 3 লাইনের বেশি লেখার প্রয়োজন নাই। কে কি বলেছে সকল নাটক মার্কা কথা মাথার থেকে ঝেড়ে ফেলো। 2 থেকে 3 লাইনের বেশি লেখার প্রয়োজন নেই, নাম্বার 1। নাম্বার 2, মনের ভুলেও সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ থেকে শুরু করে অনুচ্ছেদ লিখিত অংশের কোনো টপিকে বানান ভুল করা যাবে না, অর্থাৎ বানান বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন, আপনি একটা সারাংশ লিখছেন 3 লাইন, আপনার যদি তার মধ্যে 5টা বানান ভুল থাকে, আপনি কি 10-এ 10 পাবেন? জীবনেও পাবেন না। সুতরাং বানান বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর একটা কাজ করব, সারাংশ সারমর্মের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত কোনো মতামত, মন্তব্য, ইংরেজিতে যেটাকে বলি আমরা কোটেশনস, উক্তি বা ছন্দ, সারাংশ সারমর্মের ক্ষেত্রে কিছুই ব্যবহার করব না। অর্থাৎ 2 লাইন 3 লাইনের মধ্যে আমি লিখলাম কাজী নজরুল ইসলাম এটা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন, এইসব লেখার কোনো দরকার নেই। অর্থাৎ সারাংশ সারমর্মের ক্ষেত্রে উক্তি বা কোটেশনস পুরোটাই বাদ। তাহলে সারাংশ বা সারমর্মে আমি যে কথাগুলো বললাম তোমরা ভাই বুঝতে পেরেছো? সোজা কথা, অল্প লেখো, 2 থেকে 3 লাইন, বানান ভুল করো না, এবং ক্লাস 5 থেকে 6 থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা পড়েছো, বিশ্বাস করো পরীক্ষার হলে এটাই চলে আসবে। আমার ব্যক্তিগত সাজেশন তোমাদের জন্য, বিগত 5 থেকে 7 বছরের সারাংশ এবং সারমর্মে যে প্রশ্নগুলো এসেছে বোর্ড কোশ্চেন্স, সেগুলো পড়ে যাও। যদি পরীক্ষার হলে প্রশ্ন কমন না পাও, আমি তো আছি, 100% কমন পাবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে সারাংশ বা সারমর্মের ক্ষেত্রে একই কথা, জাস্ট বোর্ড কোশ্চেন্সগুলো একটু ভালোভাবে দেখে যাবা, বিশ্বাস করো একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে যে কথাটা একটু বলতে হবে সেটা হচ্ছে, ভাব সম্প্রসারণের ক্ষেত্রেও বিগত 5 থেকে 7 বছরের যে বোর্ডের কোশ্চেন্সগুলো এসেছে এটা একটু মনোযোগ দিয়ে দেখে যাবা, নাম্বার 1। নাম্বার 2, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা প্রথমে শিরোনামটা যেন ভালোভাবে লেখা হয়। অনেক ছেলে মেয়ে আছে তারা ভাব সম্প্রসারণ লিখতে যে তারা শিরোনামটা লেখে না, এই ভুলটা করা যাবে না। প্রথমে শিরোনামটা লেখো, তারপরে সুন্দর করে তুমি প্রথমেই তুমি ভাব সম্প্রসারণ চাইলে 3টা পয়েন্টে লিখতে পারো, আর তুমি যদি 3টা পয়েন্ট আকারে না লেখো অন্তত 3টা প্যারা আকারে, প্যারা মানে বোঝো তো, একেবারে প্রথমে মনে করো যে ভাব সম্প্রসারণটা এসেছে, তুমি তোমার মতো করে একেবারে শুরুর দিকে 2 থেকে 3 লাইনে ওই ভাব সম্প্রসারণের মূল বক্তব্যটা তুমি প্রথম 2 লাইনে লিখে দিলে, তারপরে তুমি আস্তে করে সারাংশ বা ভাব সম্প্রসারণের যে মূল বক্তব্য বা সম্প্রসারিত ভাব বা মূল ভাব তুমি সুন্দর করে সেটা লিখলে।
এবং শেষে যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অবশ্যই উপসংহার জাতীয় বা মন্তব্য জাতীয় 2 থেকে 3 লাইন এটা লিখবা। তাহলে আমি কি বললাম, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি চেষ্টা করব 3টা প্যারা আকারে সুন্দর করে লেখার, এবং আমি যদি পারি ভাব সম্প্রসারণের মধ্যে শেষে বা শুরুতে বা যে কোনো জায়গায় আমি যদি পারি কোনো ছন্দ, কোনো উদ্ধৃতি বা কোনো উক্তি যদি পারি লেখার চেষ্টা করব। আর যদি নিতান্তই না পারি কোনো প্রয়োজন নেই। আমি কি বোঝাতে পেরেছি? আমি চেষ্টা করব কোনো প্রকার আজে বাজে কিছু লিখব না, যদি পারি ওই ভাব সম্প্রসারণের সাথে সম্পৃক্ত কোনো ছন্দ, কোটেশনস যদি আমার জানা থাকে সুন্দর করে লিখব, এবং যদি পারা যায় ওই ছন্দ বা কোটেশনসটা নীল কালি দিয়ে আমি লিখব। এখন নীল কালি বা সবুজ কালি দিয়ে লিখতে যে যদি আপনার মনে হয় যে আপনার লাল কালি লেখার সম্ভাবনা তৈরি হতে পারে বা লাল কালি দিয়ে লেখার সুযোগ তৈরি হতে পারে, তাহলে লেখার দরকার নেই। আপনি ভাই ওই যে কালো কালির কলম দিয়ে লিখছিলেন ওটা দিয়ে লিখে আসেন, সমস্যা নেই। অর্থাৎ প্রবন্ধ রচনা ভাব সম্প্রসারণে আমরা চেষ্টা করব ছন্দ বা উক্তিগুলো একটু অন্য রঙের কালি দিয়ে, অন্য রং বলতে নীল কালি, সবুজ কালি, এর বাইরে না। আর যদি নিতান্তই না পারি সেটারও দরকার নেই, কালো কালি দিয়ে লিখি। আমি নীল কালি কেন লিখতে বলছি, যাতে করে তোমার ওই জায়গাটা টিচারের নজরে আসে, এটার জন্য, এর বাইরে কিছু না। ঠিক আছে? তবে ওই নীল কালি দিয়ে লিখতে হবে ওই জায়গাটা, এমন কোনো কথা নেই। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। সো এখানে দেখতে পাচ্ছ ভাই কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণের সাজেশন দেওয়া হয়েছে তোমাদের জন্য। এটা আমার পক্ষ থেকে ব্যক্তিগত সাজেশন তোমাদের জন্য, বাট আমি কিন্তু একটা কথা বারবার বলছি, দিস ইজ নট দ্য ফাইনাল সাজেশন ফর ইউ। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেল, আসতে পারে। জাস্ট বিগত বছরের ভাব সম্প্রসারণগুলো একটু দেখে যাও, আমি কথা দিচ্ছি তুমি পরীক্ষার হলে যে অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবা। এরপরে একেবারে আমাদের কমন যেটা সহজ টপিক সেটা হচ্ছে চিঠিপত্র, আবেদনপত্র। এই যে জাহিদুল ইসলাম বলছে সবুজ কালি ব্যবহার করতে না করা হয়েছে, যদি না করা হয় তাহলে ব্যবহার করারই দরকার নেই। ঠিক আছে, ওকে। সো ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে ভাই আমার বলার কিছু নাই, তোমরা ছোটবেলার থেকে কম বেশি সবাই, কম বেশি না আমরা সবাই চিঠিপত্র আবেদনপত্র লিখে 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 আমাদের এই যে কলমের ডগা অভ্যস্ত হয়ে গেছে। অর্থাৎ কলম ও নিজেই জানে যে আমরা যদি এখন চোখ বন্ধ করেও লিখি তাও চিঠিপত্র বা আবেদনপত্র ভালোভাবে লিখতে পারবো। আমি শুধু তোমাদেরকে যে পরামর্শটা দিব চিঠিপত্র আবেদনপত্রের ক্ষেত্রে ভাইয়া, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে প্রশ্নটা খুব ভালোভাবে পড়বা। অর্থাৎ প্রশ্নপত্র খুব ভালোভাবে পড়তে হবে। কেন আমি বললাম এটা? পরীক্ষার হলে প্রশ্ন এসেছে, মনে করো তোমার নাম অমুক, তোমার বন্ধুর নাম তমুক, তুমি তাকে উদ্দেশ্য করে এই চিঠিটা লেখো। এখন আমাদের ছেলেমেয়েরা করে কি, পরীক্ষার হলে ওই প্রশ্ন দেখার সাথে সাথে ভাবে আরে তো চিঠিপত্র, আমি তো চোখ বন্ধ করেও লিখতে পারি। তো এর ফলে যেটা হয়, সে যেহেতু ভালোভাবে প্রশ্নটা পড়ে না, সে কিন্তু আলটিমেটলি ওই ছোট্ট ভুল করে আসে, এবং এর ফলে যেটা হয় সে নাম্বার ঠিকই পায় কিন্তু 2 থেকে 3 নম্বর বা 3 থেকে 4 নম্বর কম পায়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, চিঠিপত্রের ক্ষেত্রে অবশ্যই আগে প্রশ্নপত্রটা ভালোভাবে পড়বেন, পড়ার পরে আস্তে আস্তে লেখা শুরু করবেন। আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, চিঠিপত্রের বা আবেদনপত্রের এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা সুন্দর করে আরেকবার দেখে যাবেন। শুরুতে দিন, তারিখ, সময়, ঠিকানা এটা লিখবেন।
তারপরে কার উদ্দেশ্যে লিখছেন, তারপরে শেষে যে আমি অমুক তমুক এই, এবং অবশ্যই অবশ্যই পত্রের শেষে এই যে সুন্দর একটা খাম, এটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং মাথায় রাখবেন, বাম পাশে যে পাবে চিঠিটা, অর্থাৎ প্রেরক, দুঃখিত, যে চিঠিটা পাঠাচ্ছে তার ঠিকানা, এবং ডান পাশে যার উদ্দেশ্যে আপনি চিঠিটা লিখছেন তার ঠিকানাটা আপনাকে অবশ্যই লিখতে হবে। এবং এই বক্সের ঠিক ডান পাশে ডাক টিকিট শব্দটা সুন্দর করে লিখতে হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, চিঠিপত্র বলি, আবেদনপত্র বলি, একটাই কথা, যে ফরম্যাটটায় আপনি লিখে অভ্যস্ত ছোটবেলা থেকে, ওটাই স্ট্যান্ডার্ড ফরম্যাট। আপনি ওই ফরম্যাটটা সুন্দরভাবে দেখে যান, পরীক্ষার হলে যে সুন্দর করে লিখে আসেন। এক্ষেত্রে আপনাদেরকে আমি যে পরামর্শটা দিব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চিঠিপত্র এবং আবেদনপত্রের ক্ষেত্রে আপনি বাম পাতায় লেখা শুরু করবেন এবং ডান পাতায় যে লেখাটা শেষ করবেন। আবারও বলছি, বাম পাতা, এই যে বাম পাতায় আপনি লেখাটা শুরু করলেন, ডান পাতায় যে লেখাটা শেষ করবেন। কোনোভাবেই এই ডান পাতা উল্টানোর চেষ্টা করবেন না। আমি কি বোঝাতে পেরেছি? যদি ডান পাতা উল্টান, নাম্বার পাবেন, বা নাম্বারটা কমে যাবে। আর আমি যেটা বুঝি আমার কমন সেন্সে, একটা স্টুডেন্ট সে 2টা পাতায় লিখতে পারছে না, এটা কোন ধরনের কথা? কোয়াইট পসিবল। আমি বা আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমাদেরকে পরামর্শ দেওয়া হতো, পারলে তুমি একটা পাতায় লিখে আস। তুমি তোমার বাবা মা বা আঙ্কেল আন্টি বা কারো কাছে শুনে দেখবা, ওনারা সারা জীবন আবেদনপত্র লিখে আসছে এক পাতায়, তারা 10-এ 10 পেয়ে আসছে। আর তোমাকে আমি 2 পাতা দিচ্ছি, তাও তুমি লিখে শেষ করতে পারবা না? অবশ্যই পারবা। ঠিক আছে? সো আবেদনপত্রর ফরম্যাট এটাই, একটা ফরম্যাট, এবং চিঠিপত্রে একটা ফরম্যাট সুন্দর করে দেখে যাও, এবং পরীক্ষার হলে যে সেটা উত্তর করে আসো। কিছু গুরুত্বপূর্ণ পত্র, আবেদনপত্র একটাই কাজ করো, বিগত বছরে যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে একবার চোখ বুলিয়ে যাও, আর আমার বিশ্বাস তোমরা এটা এমনিতেই লিখতে পারবা। ঠিক আছে? এটা পড়াও লাগবে না, তারপরও পরীক্ষা হলে যাওয়ার আগে একটু দেখে যাও। সাজিদ নামে একজন প্রশ্ন করছে, স্যার আবেদনপত্র লেখার সময় কি মার্জিন টানতে হবে? বাবা, মার্জিন তো তুমি প্রতিটা পাতায় পাতায় দিচ্ছ, আবেদনপত্রের জন্য আলাদাভাবে মার্জিন দেওয়ার কিছু নেই। ওকে, এখন আমরা লিখিত অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে এসেছি। আমরা মোটামুটি ক্লাসটা শেষ পর্যায়ে চলে এসেছি। যে ভাইয়া, তোমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে যে প্রতিবেদন কিভাবে লিখব। ভাইয়া, প্রতিবেদন নিয়ে খুব টেনশন আছে। ভাইয়া, তোমাদেরকে শুরুতে একটা কথা বলি, প্রতিবেদন নিয়ে তোমরা সবচেয়ে টেনশন করো একটাই কারণে, যে ভাইয়া প্রতিবেদন গাইডে এক ফরম্যাটে লেখা, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে পিছনে প্রতিবেদন এক ফরম্যাটে লেখা। ভাইয়া, আমি তো টেনশনে পড়ে গেছি, আমি কি করব? আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, জীবন খুবই সুন্দর, তুমি ইচ্ছা করে এটাকে প্যাচ লাগাও, এত কমপ্লিকেটেড করার কিছু না। প্রতিবেদনে তোমার মূল কাজ কি? যে প্রতিবেদনটা আসবে সেই প্রতিবেদনের যে মূল শিরোনাম, তুমি শিরোনামটা সুন্দর করে লিখবা। আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, শিরোনাম সবসময় চেষ্টা করবা যত অল্প কথায় লেখা যায়। এ পর্যন্ত জীবনে পত্র পত্রিকায় যতগুলো সংবাদের শিরোনাম দেখেছো, দেখবা শিরোনাম সবসময় অল্প কথায় হয়, 2-3টা শব্দ বা 3-4টা শব্দ হয়। বিকজ টাইটেল যত ছোট হয়, হেডিং যত ছোট হয়, সেটা তত সুন্দর হয়। তুমি তোমার মতো করে যত অল্প কথায়, সহজ কথায় শিরোনাম লিখতে পারবা, সেটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? এবার শিরোনামটা লেখার পরে তুমি মনে করো কোনো একটা সংবাদপত্রের একজন প্রতিবেদক, কোনো একটা এলাকার ঘটনা তুমি
সংবাদপত্রে জানাতে চাচ্ছ। তাহলে কি তুমি যে একটা প্রতিবেদক, তুমি কোনো একটা নির্দিষ্ট এলাকা থেকে একটা নির্দিষ্ট সংবাদ সংগ্রহ করে জেনে শুনে বুঝে তারপরে তো তুমি সংবাদপত্রে লেখার উদ্দেশ্যে এটা পাঠাবা। কথা ঠিক আছে কিনা? ইয়েস। তাহলে তুমি যে একজন ব্যক্তি, মনে করো কোনো একটা পত্রিকার তুমি প্রতিনিধি কোনো একটা এলাকার, তাহলে তুমি একটা ব্যক্তি বাবা, ওই ব্যক্তির নামটা প্রথমে লিখলে, তারপরে কি হলো, তুমি কোথা থেকে লিখছো সেই জায়গাটা লিখলে, তারপরে কি করলে, তুমি কত তারিখে লিখছো, কোন দিনে লিখছো এটাও লিখতে পারো। তাহলে সোজা কথা কি দাঁড়ালো, আমার নাম অর্থাৎ প্রতিবেদকের নাম, আমি কোথা থেকে লিখছি, কোন সময় বা কত তারিখে লিখছি, এই তিনটা জিনিস তুমি মনে রাখতে পারবে না, আর সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেল। আমি জানি যে তোমাদের অনেকের মধ্যে হয়তো কনফিউশন কাজ করছে যে ভাইয়া আমি তো দেখছি যে কি প্রতিবেদনের শুরুতে অনেক বইয়ে এরকম কি বক্স করে লেখা, একটা কিছু দাগ দিয়ে দিয়ে এটা সেটা করে কতভাবে প্রেজেন্টেশন করা, এত কিছু দরকার নাই। আমি যেটা বলছি আমার উপরে এই বিশ্বাসটুকু রাখতে হবে। সহজ কথা ভাই, তুমি কোনো একটা পত্রিকার কোনো একটা এলাকার প্রতিনিধি, মনে করো তোমার এলাকায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তুমি তোমার এলাকার ওই রাস্তাঘাট সম্পৃক্ত তথ্য নিয়ে তুমি ওই পত্রিকায় তুমি একটা প্রতিবেদন পাঠালে। তাহলে তুমি শুরুতে কি করলে, শিরোনাম লিখলে, তোমার নাম, কোথা থেকে দিচ্ছ, কত তারিখে বা কোন সময়, তারপরে প্রতিবেদন সবসময় অল্প কথায় লিখবা। অনেকে মনে করে যে প্রতিবেদন মনে 8 থেকে 10 পেজ লিখতে হয়। নো, প্রতিবেদন লিখবা এই যে একটা পাতা আর একটা পাতার অর্ধেক, 1 থেকে 1.5 পাতা, সর্বোচ্চ হলে 2 পাতা, এর বাইরে যাওয়ার প্রয়োজন নাই। আমি জানি তোমাদের হয়তো একটু কম কম মনে হচ্ছে, বাট বিশ্বাস করো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড সাইজ, দিস ইজ দ্য পারফেক্ট সাইজ ফর ইউ। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, ব্যাকরণ বইয়ের পিছনে একটা প্রতিবেদন বের করে দেখো, অল্প লেখা। আবার বলছি, প্রতিবেদন 1.5 থেকে 2 পাতার বেশি লেখার প্রয়োজন নাই, অল্প কথায় লেখো, টু দ্য পয়েন্টে লেখো, যদি পারো একটু ইনফরমেটিভ লেখার চেষ্টা করো। যেমন মনে করো যে তোমার একটা প্রতিবেদন এসেছে পরীক্ষার হলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে তুমি একটা প্রতিবেদন লেখো, তো তুমি চাইলে ওই প্রতিবেদনে ওই অল্প একটু জায়গায় তুমি কিন্তু এটা লিখে দিতে পারো যে দ্রব্যের নাম, কথার কথা 2022 সালে এই দ্রব্যের দাম এত ছিল, 2024-এ এত, 2026-এ এত। কথার কথা আমি একটা দুইটা করে ছোট্ট করে 2টা ডেটা বা তথ্য দিয়ে দিলাম, এটা দেখতেও সুন্দর, টিচারের নজরে আসবে এবং তুমি নাম্বারও পেয়ে যাবে। আর একটা কথা একটু বলে রাখি, প্রতিবেদনের ক্ষেত্রে তুমি 2টা কাজ করবা। বিগত বছরে বোর্ডে আসা প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যাও, আর একটা কাজ করবা সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত কিছু বিষয় আছে সেটার উপর বেসিস করে একটু পড়ে যেও। যেমন এই মুহূর্তে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, অন্যতম একটি আলোচ্য বিষয় হচ্ছে হামের টিকা। এই হামের টিকার কারণে খেয়াল করে দেখো বর্তমানে লাস্ট মাসখানেক ধরে কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো সাম্প্রতিক থেকে আসা কোনো টপিক অর্থাৎ সাম্প্রতিক আলোচ্য বিষয় অন্তত প্রতিবেদনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং সাম্প্রতিক আলোচ্য বিষয় তো অনেক কিছুই, যেমন আমি যদি বলি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটাও হতে পারে। সো আমরা যেটা মনে রাখবো, প্রতিবেদনের শুধু বিগত বোর্ড কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে দেখে যাব,
আশা করি পরীক্ষার হলে যে কমন পাবো, এবং জাস্ট অল্প কথায় টু দ্য পয়েন্টে ইনফরমেটিভ কিছু লিখে আসবে, আর বেশি কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমার কাছে মনে হয় প্রতিবেদন নিয়ে যেটুকু বললাম এর বেশি কিছু আর প্রয়োজন নেই, এবং আমার বিশ্বাস তোমরা যে যতটুকু পড়েছো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রবন্ধ নিয়ে এখন শেষ পর্যায়ে একটা কথাই বলবো, সেটা হচ্ছে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, তুমি যে প্রবন্ধ পড়েছো পরীক্ষায়, ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। শুধু তোমাকে এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি পরীক্ষার হলে সেই প্রশ্নটাই লিখবা, সেই প্রবন্ধটাই লিখবা যেটা তুমি ভালোভাবে উত্তর করতে পারবা। আর আরেকটা পরামর্শ একটু দিই, সেটা হচ্ছে রচনা বা প্রবন্ধের এক একটা ফরম্যাট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন তুমি বিগত যে কোনো বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা, বিজ্ঞান সম্পর্কিত যা আছে, বিজ্ঞানের জয়যাত্রা, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, এই বিজ্ঞান সম্পর্কিত একটা সাইট থেকে একটা না একটা প্রশ্ন থাকে। আরেকটা ডিপার্টমেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেটাকে বলা হয় সত্যিকারের প্রবন্ধ। সেটা কেমন? শ্রমের মর্যাদা, স্বদেশ প্রেম, অধ্যবসায়, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, জাতি গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা বা নারী শিক্ষার গুরুত্ব। দেখবা এমন কোনো বোর্ড নাই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেন। যদি কেউ এই টপিকগুলো বা এই প্রবন্ধগুলো পড়ে মোটামুটিভাবে নিজেকে প্রিপেয়ার্ড করে ফেলো, বিশ্বাস করে এখান থেকে তুমি একটা না একটা প্রশ্ন পাবা। তাহলে আমি কিন্তু দেখো প্রবন্ধ বা রচনার ক্ষেত্রে দুইটা পরামর্শ অলরেডি দিয়ে দিয়েছি। তুমি বিজ্ঞান থেকে একটা পড়ো, আর এই প্রবন্ধ ধরনের যে প্রবন্ধ বা রচনাগুলো রয়েছে এটা একবার পড়ো। আর একেবারে সমসাময়িক বিষয় বা সাম্প্রতিক যে টপিকগুলো রয়েছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই। যেমন আমি যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, গণতন্ত্রের পুনরুত্থান বা অভ্যুত্থান, প্রশ্নের শেষ নেই, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমার কথা হচ্ছে, শেষ কথা, তুমি চেষ্টা করবা প্রবন্ধ বা রচনার ক্ষেত্রে সূচনাটা সুন্দর করে লিখবা। বিশ্বাস করো, টিচার যদি তোমার পুরো রচনাটা নাও পড়েন, উনি তোমার সূচনা এবং উপসংহারটা পড়বেন। এখন তুমি 8 থেকে 10 লাইনের একটা সূচনার মধ্যে তুমি যদি 5টা বানান ভুল করে আসো, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু তুমি পিছিয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, রচনা বা প্রবন্ধের ক্ষেত্রে তুমি সূচনা এবং উপসংহারটা সুন্দর করে লিখবা, নাম্বার 1। নাম্বার 2, যে পয়েন্টগুলো তুমি লিখবা, পয়েন্টগুলো সুন্দর করে লিখবা। নীল কালি দিয়েই লিখতে হবে কথা নেই, তুমি কালো কালি দিয়েই লেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো, যেন সহজে নজরে আসে। প্রয়োজনে পয়েন্টের নিচে একটু দাগ দিয়ে দাও। সোজা কথা হচ্ছে পয়েন্টসগুলো যেন হাইলাইটেড হয়, বোঝা যেন যায়। ওকে? এবং আরেকটা পরামর্শ থাকবে, রচনা বা প্রবন্ধের ক্ষেত্রে চেষ্টা করবা, কি চেষ্টা করবা? ছন্দ, উক্তি, কোটেশনস যদি পারা যায় 2-1টা লেখার, এতে করে তোমার নাম্বার অনেক বেড়ে যাবে। ঠিক আছে? এবং সবসময় চেষ্টা করবা এই প্রবন্ধ বা রচনাটা একটু শেষে লেখার চেষ্টা করবা। ঠিক আছে? অনেকে করে কি একেবারে শুরুতে এটা লেখে। না বাবা, এটা করার দরকার নেই, তুমি এটা শেষে লিখবা। এবং আমি কথা দিচ্ছি শেষে তোমার হাতে সময় থাকবে। তুমি একটা কাজ করবা, কয় পেজ লিখবা এই চিন্তা যাওয়ার দরকার নেই। তোমার হাতে যেমন সময় থাকবে তুমি সেইভাবে লিখবা।
মনে করো তোমার হাতে আধা ঘন্টার সময় রয়েছে, আমার কাছে মনে হয় আধা ঘন্টার সময় রচনা মিনিমাম হলেও 20 পেজ লেখা যায়। এবার আমি কথার খাতিরে ধরে নিচ্ছি তুমি 20 পেজ পারোনি, দেখবা 16-17 পেজ তুমি খুব ভালোভাবে লিখতে পারো। এবার তোমার হাতে সময় আছে মনে করো ভাই 15 থেকে 20 মিনিট, তাহলে তুমি সেই অনুযায়ী লেখো 10 থেকে 12 পেজ বা 12 থেকে 15 পেজ, এনাফ। আমার ব্যক্তিগত পরামর্শ, রচনা অন্তত পক্ষে 10 থেকে 12 পেজ যেন লেখা হয়, এটা একেবারে মিনিমাম। আর এর যত উপরে উঠতে পারবা তত ভালো, কিন্তু তাই বলে সেটা আবার 30 পেজ লেখার দরকার নেই। 15 থেকে 20 পেজের মধ্যে থাকা রচনা সবচেয়ে স্ট্যান্ডার্ড বলে আমার কাছে মনে হয়। ইভেন 15 পেজে যদি 2 পেজ কম হয় সমস্যা নেই। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমার ব্যক্তিগতভাবে সর্বশেষ কথা হচ্ছে, আমরা আজকের ক্লাসের মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কিন্তু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে বেশ ভালো কিছু শেষ পর্যায়ে এসে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি এই কথাগুলো কম বেশি সবই তোমরা জানো, কিন্তু আমি শেষবারের মতো তোমার চোখে আরেকবার আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে পরীক্ষার হলে এটা করা উচিত, ওইটা করা উচিত। তোমাদেরকে শুধু আমি একটাই কথা বলবো শেষবারের মতো, তোমরা যেটুকু পড়েছ বিশ্বাস করো পরীক্ষার হলে ওখান থেকে প্রশ্ন আসবে। নিজের উপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, ভরসা রেখে পরীক্ষার হলে সময়টা খুব ভালোভাবে কাজে লাগাও এবং কোনোভাবেই পরীক্ষার আগের রাত্রে বেশি জাগবা না। এবং পরীক্ষা যেদিন হবে ওই দিন সকালে ঘুম থেকে উঠে তুমি চাইলে 2-1 ঘন্টা পড়তে পারো, কিন্তু তোমাদের অনেকেই আছে 10টার সময় পরীক্ষা 9:30 পর্যন্ত পড়তে থাকে। এই কাজটা করা যাবে না। বাবা সারা বছর কম বেশি পড়েছো, পরীক্ষার হলে যেয়ে তুমি উত্তর করতে পারবা। কেননা ওই যে আমি একটা কথা বললাম, তুমি তো এখন হিউজ ইনফরমেশন মাথায় নিচ্ছ, কিন্তু পরীক্ষার হলে যেয়ে তুমি তো সিলেক্টিভ কিছু কোশ্চেন দেখবা। আর পরীক্ষার হলে যে যদি দেখো একটা বা দুইটা প্রশ্ন আনকমন এসেছে, যেমন এই যে বললাম লিখিত অংশ 100% কমন আসবে, পরীক্ষার হলে যে দেখলে কোনো না কোনো একটা প্রশ্ন একেবারে আনকমন আসছে, হতে পারে সারাংশ, হতে পারে ভাব সম্প্রসারণ বা যে কোনো কিছু, বিশ্বাস করো তোমার কাছে আনকমন মানে জগতের সবার কাছে আনকমন। আনকমন প্রশ্ন ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝে শুনে পরীক্ষার হলে উত্তর করে আসবা, দেখবা অন্য কেউ নাম্বার না পাক তুমি নাম্বার পাবা। তো আজকে আসলে এত কথা বলতে চাইনি, তারপরেও যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে এই জন্য অনেক কথা বলে ফেললাম। আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক আশীর্বাদ এবং শুভকামনা। এবং যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে, একেবারে বিচলিত হওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। নিজের উপর আস্থা রেখে কোনো প্রকার হীনমন্যতায় না ভুগে পরীক্ষার হলে সময়টা একটু ভালোভাবে কাটাও। আমি কথা দিচ্ছি তোমার পরীক্ষা অনেক 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 বেশি ভালো হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।